গুড মর্নিং। আর সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর সবাই কেমন আছো বলো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। বলতে পারো তোমাদের অনেকের জানার ইচ্ছা ছিল যে আমি কেন শ্বশুরবাড়ি থাকি না, কী কারণ। তা এটা আমাকে পার্সোনালি অনেকে এসে জিজ্ঞেস করেছো এবং কমেন্টের মাধ্যমেও বলেছো। আমি বহুবার কমেন্টের রিপ্লাইও দিয়েছি। আর কি বলো তো, আমি কমেন্ট প্রত্যেকটা মানুষের পড়ি, উত্তর দেওয়ার চেষ্টা করি, যথাসাধ্য আমার চেষ্টা করি যে সবটা বলার। কারণ ডেলি ব্লগ আমরা যারা করি তারা কিন্তু না চাইতেও আমাদের জীবনে সবটাই চলে আসে তোমাদের সকলের সামনেই। তা সেই কারণেই ভালোবেসেই বলো আমাদের প্রশ্নের উত্তরগুলো দিতে হয়। আর তার আগে একটা বলি, আজকে একজন দিদিভাইয়ের রিকোয়েস্টে আমি লাল চাদরটা গায়ে দিয়েছি। তা তোমরা কমেন্ট করো, আমি কমেন্ট পড়ি, কিন্তু কোন দিদিভাই বা বোন যেই হোক নামগুলো আমি ভুলে যাই। তা সেই কারণেই তা দিদিভাইটা আমাকে বলেছিল যে নিতু, আমি যেন পরের ভিডিওতে দেখি তুমি লাল পড়েছো। তা পরের ভিডিওতে পড়তে পারিনি। তার অনেকগুলো, ধরো 6টা-7টা ভিডিও পর আমি আজকে তোমার জন্য এই চাদরটা দিদিভাই গায়ে দিলাম। আর তোমাদের অনেকের ইচ্ছা ছিল যে লাল পরো, আবার অনেকে হয়তো বলবে যে নাটক করছে, নিতু এটা ঠিক করলো না। সে সবার মন জুগিয়ে তো আমি চলতে পারবো না। তা দিদিভাই তোমার ইচ্ছায়, আমি তোমার নামটা জানি না, তা দেখো আমি পড়েছি। আর এই কানেরটা আমাকে সুনন্দা বোন এনে দিয়েছিল, বেড়াতে গেছিল ওরা দীঘায়। তা এটা আমার ভালো লেগেছিল বলে আমি এটা ঘরে পরে থাকি। তা বলে দিলাম। তা এরকম কানের আমাকে মৌসুমি বোন বা মধু অনেকেই দিয়েছিল। তা যেহেতু এখন খুব একটা পড়া হয় না, সেই কারণেই পড়া হয় না, কিন্তু সবারগুলোই আস্তে আস্তে পরবো। আর তার আগে বলে নিই যে শ্বশুরবাড়ি কেন থাকি না, আর চৈতালি কেন আমার কাছে থাকে, বা এগুলোরও আমি সবাইকে উত্তর দিয়েছি। আর আমি আমারটাই শুধু আজকে বলবো। তা আমার বিয়ে হয়েছিল তোমাদের দাদা ভাইয়ের সাথে। তা আমাকে রাখতেও গিয়েছিল আমার এক দাদা, বৌদি, আমার ভাই রাখতে গিয়েছিল পৌষ মাস পড়তে। 2 দিন আগে আমার বিয়ে হয়েছিল। তা তারপর ওখানে যখন যাই, আমার শ্বশুরবাড়িতে সবাই আমাকে মেনে নিয়ে। তা আমি খুব তাড়াতাড়ি, আমি একটা শহরের মেয়ে, আমি গ্রামে যাই। আমার শ্বশুরবাড়িতে সবাই খুব তাড়াতাড়ি আমাকে আপন করে নিয়েছিল, কারণ আমিও সবাইকে আপন করে নিয়েছিলাম। মানে যেদিন যাই সেদিন থেকেই আমি রান্না বান্না, আমাদের বাড়িতে জমি ছিল, ধানের কাজকর্ম যাবতীয়, মানে যেগুলো আমি কখনো করিই নি, তা সব রকম কাজকর্ম, উঠোন নাতা দেওয়া, সব যাবতীয় যাবতীয় কাজ যেরকম একটা প্রপারলি গ্রামে হয় সবটাই করতাম। হ্যাঁ, পারতাম না অনেক কিছুই, শাঁখ বাজানো, ধান মেলা পারতাম না, কিন্তু তোমাদের দাদাভাই সাপোর্টে ছিল, আমাকে সবটা শিখিয়ে নিয়েছিল। এমনকি আমার শ্বশুরমশাই, আমার বাবা, শ্বশুরমশাইকে বাবাই বলি, বাবা, শাশুড়ি মা খুব তাড়াতাড়ি আপন করে নিয়েছিল। রান্নাবান্না আমিই করতাম কাঠের জালে, একটু কষ্ট হতো, কিন্তু ভালোবেসে, তখন ভালোবেসে বিয়ে করেছি। গ্রামটাকে ভালোবেসে ফেলেছি, করেছি। আর খুড়শাশুড়ির মেয়েরা ছিল, পিসশাশুড়ির ছেলেরা ছিল, সবাই মিলে আমাকে বৌদি বৌদি করে আগলে রাখতো। তা খুব মজাতেই কাটতো। তারপরে আমরা চলে এসেছিলাম, কারণ গ্রামে কোনো কাজ ছিল না। আমার শ্বশুরবাড়ির সবাই বাইরেই কাজ করে, গ্রামে সেই মতন কোনো কাজ নেই বলে। তা আমি চলে আসি। তা আমার শ্বশুরবাড়ি, আমার বাপের বাড়িতেও তখন খুব অসুবিধা হতো, কি মা অফিসে যেত, হেলথ সেন্টারে কাজ করে। আমার বাড়িতেও মানে মা অসুস্থ হয়ে পড়লো আমি বিয়ে হয়ে যখন গেছি। তারপরে এসে ভাড়াই থাকবো ভেবেছিলাম। তারপর মা বলল আমার সংসারটাও দেখ। তখন ওখানে থেকেই দাদাভাই একটা কাজ করতো, সেই কাজটাও ছেড়ে দিল, চলে গেল বলতে গেলে। যেটা আমার বিয়ের আগেই চলে গেছিলো। তারপর দাদাভাই আবার নতুন করে জীবন শুরু করলো। দাদাভাইয়ের প্রত্যেকটা ইচ্ছা আমি পূরণ করতে থাকলাম। গাড়ি চালানোর ইচ্ছা, লড়াই করে দুজনে মিলে কাঠের কাজ করতো, গ্রিলের কাজ করেছে, অনেক কিছু কাজ করেছে। তারপর দাদাভাই খুব ভোরে উঠে গাড়ি চালানো শিখতে যেত।
এসে আবার কাঠের কাজে যেত। আর আমরা প্রত্যেক সপ্তাহে বাড়ি যেতাম। রবিবার সকালে যেতাম, রাতে চলে আসতাম। হলদিয়া নোকালে যেতাম। তার আগে বলিনি, আমার শ্বশুর বাড়ি হচ্ছে হলদিয়া মহিষাদলে। মহিষাদলের গয়লা পাড়ায় আমার শ্বশুর বাড়ি। আর হলদিয়া নোকালেই আমরা চলে যেতাম। খুব বেশি ভাড়া না, ওই 15 টাকার মধ্যে ভাড়া ছিল। তারপরে স্টেশনে নেবে পায়ে হাঁটা, আমাদের অসুবিধাই হতো না। 15 মানে 60 টাকায় আমাদের যাতায়াত হয়ে যেত। তা এই হলো ব্যাপার। আমরা প্রতি সপ্তাহে যেতাম। শ্বশুরবাড়িরও আসতো, আমার বাড়ির শ্বশুরবাড়িরও সবাই আসতো, বিশেষ করে শ্বশুর শাশুড়ি। আর ওখান থেকে সব কিছু যাই রান্নাবান্না ভালো কিছু হতো, নাড়ু তালফুরুলি যাবতীয় জিনিস আমাদের পাঠিয়ে দিত। শ্বশুরমশাই বড়বাজারে কাকুরগাছিতে হলদিরামে কাজ করতো। বড় ভাসুর মিষ্টির দোকান ছিল বেলেঘাটাতে। মেজো ভাসুর আলিপুরে ঠাকুর বানায়, সবই আমাদের কলকাতাতেই থাকে। সেই ক্ষেত্রে সবাই আসতো আমাদের বাড়িতে, এমন নয় যে কারোর সঙ্গে। আর আমাকে ভালোও বাসতো সবাই, আমাকে, দাদা ভাইকে। আমরাও যাতায়াত করতাম মিলেমিশে। যখন যেতাম সবাই একসাথে হই হই করেই খাওয়া দাওয়া করতাম। এক জায়গায় রান্না হতো, শ্বশুরমশাই বাজার করতো, আমরা সবাই এক জায়গায়ই খেতাম বউরা। তা এইভাবেই চলতো। যদি ভিডিওটা আগে শুরু করতাম নিশ্চয়ই তোমাদের সবটা আমার দেখাতে পারতাম, শ্বশুরবাড়ির সব কিছু। তা এইভাবেই চলতে থাকলো। বাপের বাড়িতেও আমি থাকলাম। আমার ছেলে হবার 9 মাসের মধ্যে আমি ভাড়া সেই থেকেই মানে শুরু করলাম। আজ 19 বছর আমার ছেলের বয়স। আর 19 বছরের মতন আমি কিন্তু ভাড়া আছি। আর বাপের বাড়ির কাছাকাছি থাকতাম, যেতাম আসতাম এরকম। তা ভাড়া আছি। শ্বশুর বাড়িরও সবাই আসতো, ভাড়া বাড়িতেও আসতো, থাকতো। বেশ হই হই করেই কেটে যাচ্ছিল। তারপরে আমার দাদা শ্বশুরও ছিলেন। আর ওখানে কোনো অনুষ্ঠান হলেও যেতাম। দাদা বিশেষ করে আমাদের এখান থেকে প্রচুর মানুষ গেছে। ছেলের নাচের স্কুল থেকে বন্ধু বান্ধবরা বলো, আত্মীয় স্বজনরা বলো, আমার বাপের বাড়ির আমার দাদা বৌদিরা সবাই অনেক গেছে। আমার শ্বশুরবাড়িটা সবাই পছন্দ করতো। আর আমার শাশুড়ি মা শ্বশুরমশাই লোকজন খুব ভালোবাসতো। যে এখান থেকে কেউ নিয়ে গেলে সেই পাখার বাতাস হাওয়া দিয়ে খাওয়ানো। তারপরে কাঠের জালে দুধ, মানে খাবার শেষে দুধ খেতেই হবে, বাটি ভরে কাঁসারের বাটিতে দুধ, এরকম বাড়ি ছিল। আর কখনো যাব, কখনো না কখনো আমি একবার হলেও যাব শ্বশুরবাড়িতে। মিকি চিৎকার করছিল তাই যেতে হলো। তারপর শুরু করি যে তারপর আমার স্বাদও হয়েছিল ধুমধাম করে। আমাকে শ্বশুরবাড়ির ওখান থেকে স্বাদও দিয়েছিল, শ্বশুর শাশুড়ি বড় যা সবাই আলাদা আলাদা করে স্বাদও দিয়েছিল। তা প্রত্যেকটা অনুষ্ঠানেই যেতাম। এরপর তোমরা বলবে যে এত ভালো যখন তোমার শ্বশুর বাড়ি, তাহলে কেন থাকো না, তাহলে কেন দাদাভাইকে কেউ দেখেনি? তা কথাটা হলো এরপরেই। তারপর আমার দাদা শ্বশুর মারা গেলেন, ঠাকুর শাশুড়ি মানে ঠাকুমা মারা গেলেন, তোমাদের দাদাভাই। তারপর আমার শ্বশুরমশাই হঠাৎ ক্যান্সারে, আমার শ্বশুরমশাই হঠাৎ ধরা পড়লো, ক্যান্সারে মারা গেল। 4 নম্বর কেমো নিতে গিয়ে আর পারলো না, শ্বশুরমশাই মারা গেল। তারপরে আমার পিস শ্বশুরও ক্যান্সারে মারা গেলেন। তারপরেই তোমার যখন কালা ওষুধ পূর্ণ হলো একটু একটু, তারপরে তোমাদের দাদাভাইয়ের শরীর খারাপ হলো। তারপরে আস্তে আস্তে ট্রিটমেন্ট চলার পর যখন দাদাভাইয়ের শরীরটা খারাপ হচ্ছিল, কিছুতেই রক্ত বন্ধ হচ্ছিল না, তখন কিন্তু শ্বশুরবাড়ির সবাই এসেছিল দেখতে। জায়েরা এসেছিল, শাশুড়ি সবাই এসেছিল দেখতে ওখান থেকে। গ্রামের চাল টাল সব নিয়ে এসেছিলো। তখন যেহেতু দাদাভাই বেরোতে পারছিল না, তখনও এসেছিলো, ফোন করতো, ফোনে প্রতিনিয়ত জায়েদের সাথে যোগাযোগ ছিল। এমনকি খুঁড়তো যাতো তো জায়েরাও, মানে আমাদের খুব বড় পরিবার, সবাই মিলেই একসঙ্গেই মানে থাকা হয়। কিন্তু খাওয়া দাওয়াটাও আলাদা, আবার অনেক সময় খাওয়া দাওয়াও সবাই একসঙ্গেই করে, এরকমই ছিল একটা। তা জায়গা জমি সেরকম আমাদের নেই শ্বশুরবাড়িতে, যেটা সত্যি কথাই, খুব বেশি নেই। যেটুকু ছিল তাও শ্বশুরমশাই ভাগ করার কথা হয়েছিল, ভাগ হয়নি। হ্যাঁ, পুকুর আছে, গাছের আম টাম নারকেল হতো, শ্বশুরমশাই নিয়ে আসতো বাড়িতে, যখনই আসতো শ্বশুরমশাই যতদিন ছিল নিয়ে আসতো, এরকম। তারপরে যখন ক্যান্সারটা ধরা পড়লো, তখনও আমার শাশুড়িরা, শাশুড়ি, আমার পিসশ্বশুর, মেজো ভাসুর সবাই এসেছিলো দেখতে। আরও ননদেরা, খুড়তুতো ননদেরাও এসেছিলো সবাই, তারাও দেখে গেছে। তারপর প্রশ্নটা হলো কি, মানে তারপরেই
হলো মেন জিনিসটা। তখন আমরা বাইরে নিয়ে যাব বলে ভাবলাম। এবার তখন তো আমার ইউটিউব আমি শুরুই করিনি, আর আমার এত পরিচয়ও ছিল না। তা দাদাভাই যাদের যাদের গাড়ি চালাতো, কিছু কিছু মানুষ তখন সরেও গেল, আবার কিছু কিছু মানুষ 1-2 হাজার করে হেল্প করেছিল। তখন আমি হোম ডেলিভারিটা শুরু করে দিয়েছিলাম, ওটাতেই আমার সংসার চলতো। আর দাদাভাই খুব টেনে টুনে, মানে সেই কোনো রকমে কখনো যেত গাড়ি নিয়ে, কখনো যেত না, এরকম। তারপর তো কেমো শুরু হওয়ার পর শুধু ঘর ভাড়াটা দাদাভাই জোগাড় করতো গাড়ি চালিয়ে। তাকে যখন ক্যান্সারটা ধরা পড়লো তখনও কিন্তু আমরা কিন্তু পিজিতে দেখানোর পর চিত্তরঞ্জনে করেছিলাম, কিন্তু চিত্তরঞ্জনে টাকা দিয়ে করাতে হতো তখনও, মানে হাফের বেশি টাকা আমাদের দিতে হতো। সেই খরচগুলো জোগাতে পারছিলাম না। তারপরে পিজিতেই চলে আসলাম। তখন আমার শ্বশুরবাড়ির লোকজন এসেছিল প্রথম, মানে ক্যান্সার হওয়ার পর একবারই এসেছিল। ফোনে যোগাযোগ হতো। তখন আমি জায়েদের, ভাসুরদের না, জায়েদের বলি যে ওখানে জায়গাটা তোমরা কেউ একজন নিয়ে নাও দুজনের মধ্যে। তা আমার এই ভিডিওটা যে আমি বানাচ্ছি, আমার শ্বশুরবাড়ির লোক কিন্তু দেখছে, সবাই দেখে। মামা শ্বশুরবাড়ির সবাই কিন্তু আমার ভিডিওটা দেখে, যে এখানে যে আমি মিথ্যে বলছি কি তার কিন্তু কোনো জায়গা নেই। তা তখন আমি জায়েদের বলি যে তোমরা কেউ একজন নিয়ে নাও, কারণ বাস্তু কখনো বাইরের লোককে বিক্রি করা যায় না। বাইরের জমি হলে বাইরের লোককে বিক্রি করে দিলাম, কিন্তু বাস্তুর ভিতরে বা নিজেদের লোকেরারই নেওয়া যায়। দাদা ভাইয়ের কথাতেই বলেছিলাম, দাদা ভাইয়ের মাসির মেয়েকে বলেছিলাম টাকার কথা, সবাইকে বলেছিলাম, কিন্তু তখন কেউ আমাদের পাত্তা দেয়নি। তা দাদা ভাই আস্তে আস্তে না নিজের মানুষদের থেকে আপসেট হয়ে গেল, সরে গেল, রাগ হয়ে গেল। তা দাদাভাই বারবার বলতো বাড়িতে ফোন করো না, বৌদিদের ফোন করো না। তা করলাম, তখন ওরা বলল যে ঠিক আছে দাদাদের বলি, দাদাদের বলা হলো। তারপরে এইসব নিয়েই আমিও বারবার ফোন করতে থাকলাম, দেখো না যদি তোমরা কেউ নাও আমি বাইরে চলে যাব, আমাকে টাকাটা দেবে, আমি তোমাদের আমার দাদাভাই একটু সুস্থ হলেই তোমাদের লিখে দেবে গিয়ে, এখন তো যেতে পারছে না, তা তোমরা দিলে আমরা কিন্তু দাদাভাইকে নিয়ে বাইরে, মানে তোমার ঠাকুরপোকে নিয়ে বাইরে চলে যাব। তা এই কথাই কিন্তু হয়েছিল। তখন এই নিয়ে আমাদের একটু একটু করে রাগারাগি শুরু হয়। রাগারাগি শুরু হতে কথা কাটাকাটি, মানে এমনও না যে ডাইরেক্ট কোনো ঝগড়া হয়েছে, ওর মারফতে তার মারফতে এরকম একটা অশান্তি সৃষ্টি হয়েছে। তখন শাশুড়ি একদিন ফোন করে বলল যে তোরা জায়গা চাইবি না, ওরা কেউ দেবে না বলেছে, এই বলেছে ওই বলেছে, অনেক কথা। তখন তারপর থেকে দাদাভাই সবটা শুনলো। দাদাভাই অনেক কিছুই হয়েছে, তা দাদাভাই শোনার পর বলল যে আমি বেঁচে থাকতেও কোনো দিন ফোন করবে না, আমি মরে গেলেও ওদের সাথে যোগাযোগ করবে না, আর দিতে হবে না। তখন বলে সেই থেকে আমিও যোগাযোগ বন্ধ করে দিলাম, ওরাও কেউ ফোন করতো না। কিন্তু আমি কিন্তু তারপর তোমাদের অনেক বোনেদের কথা, দিদিদের কথা শুনে ফেসবুকে ভিডিও দিতে থাকি। তখন ফেসবুকে কিন্তু সবাই দেখতো, লাইকও করতো, লাভ রিয়াক্টও দিত, কিন্তু কেউ কোনো দিন ফোন করতো না। হ্যাঁ, ফোন করতো আমার একটা পিসশাশুড়ির ছেলে, শাশুড়ি মা ফোন করতো কখনো সখনো, কিন্তু আসতে বললে আসতো না, যেটা দাদা ভাইয়ের রাগ যে আমার মা আমার কাছে এসে থাকতে পারতো। তা যখনই বলতাম কী গো শোনা, মা ফোন করেছে, না আমি কথা বলবো না, কথা বলতো না, একটা রাগ ক্ষোভ। তা এগুলো সবটা কানে শুনেছে তো, তা তখন আস্তে আস্তে কথা বলা সবার সাথে বন্ধ করে দিল দাদাভাই। তা আমি আর শ্বশুরবাড়িতে যোগাযোগ করিনি, মারা যেতেও আমি খবর দিইনি। হ্যাঁ, মামা শ্বশুরবাড়ির সবাই আসতো, তোমরা তো দেখেইছো, মামি শাশুড়ি ছেলেরা মেয়েরা সবাই আসতো, ওরা খবর দিত। এমনকি অপারেশনের সময় তো আমার দেওর দিল্লিতে থাকে, সোনার কাজ করে, মামি শাশুড়ির ছেলে মানে চৈতালির দাদা, ও বলেছিল পিসি তুমি একবার যাও না। তখন বলেছিল যে না আমি যাব না। তা জায়েরাও বলতো যে মা যাও না, এই সময় ঠাকুরপোর কাছে গিয়ে থাকো, মানার কাছে গিয়ে থাকো, সবাই আমাকে মানা বলেই ডাকতো। তা ছোটো বউ বা মানা তা আসেনি, এই নিয়েই শ্বশুরবাড়িতে আমার রাগারাগি, আর কিছুই না। এমন নয় যে আমি খারাপ, আমি ঝগড়া করি, কিচ্ছু না। এই নিয়েই কথা কাটাকাটি, এই নিয়েই রাগারাগি। হ্যাঁ, এরপরেও শাশুড়ির সাথে আমার কথা হয়, শাশুড়ি মা ফোন করে। আমিও কোনো জায়গা থেকে ভাবলাম চলো, তারও তো স্বামী চলে গেছে, সন্তান চলে গেছে, আর কিসের এত রাগ অভিমান, তাই না? আজ আছি কাল নেই। শাশুড়ি মায়ের সাথে কথা বলি, মা বলেছে যে বৌমা আমি তোমার মধ্যে আমার চুনুকে দেখতে পাই।
তোমাদের দাদা ভাইয়ের নাম হচ্ছে চুনু, সবাই চুনু বলেই ডাকে। বাড়ির ছোট না, মানে ওদের 3 ভাইয়ের মধ্যে 2 ভাইয়ের মধ্যে ছোট। তা যাহের সাথে কথা হয় সবাই ডাকে আমাকে। হ্যাঁ যাব, একবার হলেও যাব, কারণ আমারই কোনো আপন মানুষ বলেছে আমার ছেলেকে, তোর বাবা তো ভিখারি। আপন মানুষ বলতে আমি বলতে ভয় পাই না, আমার ভাই বলেছে তোর বাবা তো ভিখারি, তাই মরে গেছে, ভিখারি তাই মরে গেছে। তা তোমাদের দাদাভাই ভিখারি? হ্যাঁ, হয়তো অনেক সম্পত্তি ছিল না, কিন্তু ছিল কিছু, সে দেয়নি, সে তো আমি বাপের বাড়ি থেকেও পাইনি, শ্বশুর বাড়ি থেকেও পাইনি। তা এই হলো কথা। হয়তো বলবে এইসব কথাগুলো ওপেনলি বলছো, হ্যাঁ বলছি, আমি কাউকে ভয় পাই না। তা সেই জায়গা থেকে মেজো যারাও ডাকে, একবার হলেও যাব। কেন যাব? যে তোমাদের দাদা ভাইকে তোমরা প্রচুর ভালোবাসো, জন্মস্থান তোমাদের দাদা ভাইয়ের, কীরকম জায়গায় তোমাদের দাদা ভাই কী বাড়িতে জন্মেছে, মাটির ঘর হোক যাই ঘর হোক, একটু কুঁড়েই হোক, আছে কিছু মানুষটার। হ্যাঁ, এখনও ওইটুকু তোমাদের দেখাবো, কখনো না কখনো তোমাদের কাছে কথা দিলাম। আর হ্যাঁ, আমি এখনও পাইনি কিছু, যদি আমি চাইবও না, কারণ তোমাদের দাদাভাই বলে গেছে যে আমাকে বাঁচানোর জন্য যেখান থেকে আমি পাইনি সেখান থেকে তুমি চাইবে না। হ্যাঁ, আজ যদি তাদের কখনো মনে হয়, কারণ তাদের তো বাড়িতে অনেক আত্মীয় স্বজন আমার শ্বশুর বাড়িতে, কারোর যদি বিবেক বলে কিছু থাকে যে না, তার একটা প্রতিবন্ধী ছেলে, ভাড়া বাড়িতে আছি, এদেরকে কিছু দেওয়া দরকার, যদি আমার ছেলেদের দেয় আমি না করব না, কিন্তু আমি কোনো দিন ভোগ করতে যাব না। ছেলেদের প্রাপ্যটা যদি ছেলেরা পায় নিশ্চয়ই নেব, বা ছেলেরা নেবে, আমি নেব না, ছেলেরা নেবে। তাই এই হলো কথা। আমি এই জন্যই শ্বশুরবাড়ি থাকি না। এমন নয় যে আমার সাথে বিশাল কিছু হয়ে গেছে, তা তোমাদের সবার প্রশ্নের উত্তর আমি দিলাম। আর আমি যদি এখানে মিথ্যে বলে থাকি, ভুল বলে থাকি, নিশ্চয়ই আমার শ্বশুরবাড়ির লোকেরা আমাকে বলবে। আর এখানে একটুও ভুল ছিল না, এখনও আমার সঙ্গে তাদের কথা হয়, শ্বশুরবাড়ির সবার সাথেই কথা হয়। হ্যাঁ, রাগ করে একটা সময় ছিলাম, ওরাও রাগ করেছিল, আমি ফোন করিনি, আমিও রাগ করেছিলাম, ওরা সবটা দেখে খোঁজ নেয়নি। এই জন্যই জিনিসটা, এমন নয় যে কোনো দিনই যেতে পারবো না, কোনো দিনই যাবো না, নিশ্চয়ই তোমাদের যাবো তো বটেই, একবার হলেও মরার আগে আমি যাবই, শুধু তোমাদেরকে দেখানোর জন্য যে তোমাদের দাদাভাই কি ভিখারি না দাদাভাই কীরকম বাড়ির ছেলে, এটুকু দেখানোর জন্য, বা দাদাভাই জন্মস্থান কোথায় জন্মেছিল সেটা দেখানোর জন্য নিয়ে যাব। তা এই হলো কথা। তোমাদের প্রশ্নের তোমরা সবাই উত্তর পেয়ে গেছো, যাদের যাদের প্রশ্ন ছিল যে নিতু বোন বা নিতু দি কেন শ্বশুরবাড়ি থাকে না, আদেও কি নিতু দিদি ভাইয়ের কিছু আছে নাকি, আদেও কি শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে কিনা, একদমই নয়। আমার শ্বশুর শাশুড়ি সবসময় বলতো আমার ছোটো বৌমা লক্ষ্মী, আর আমার কখনো কারোর সাথে ঝগড়া হয়নি আজ পর্যন্ত। আমার বিয়ে হয়েছে 23 বছর, আজ পর্যন্ত আমার কারোর সাথে সেইভাবে ঝগড়া হয়নি। শুধু ওই টাকা চাওয়া নিয়েই রাগারাগি হয়েছে, ঝগড়া না, রাগারাগি বলতে পারো। এই হলো ব্যাপার। যদি ভুল বলে থাকি, আমার তোমাদের সবাইকে ক্ষমা চাই যে আমি এখানে ভুল কিছু বলিনি। আর চলো, সবাই খুব ভালো থাকো। আর এই যে লাল পড়েছি দিদিভাই, আমি তোমার নামটা জানি না। আর অনেক দিদিভাই আমার সাথে, এক দিদিভাই তারও হাজব্যান্ড মারা গেছে ক্যান্সারে, তা এক দিদিভাইয়ের হাজব্যান্ড এরকম মারা গেছে, তা উনি আমার সাথে যোগাযোগ করতে চাইছে, 14ই অক্টোবর মনে হয়। তা দিদিভাই তুমি অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। আমার একটু আগের ভিডিওগুলোয় যেও, যখন দাদাভাইয়ের সমস্যাটা যাচ্ছিল, ওই ভিডিওগুলোয় ফোন নাম্বার দেওয়া আছে, তুমি আমার সাথে যোগাযোগ করো, কারণ তোমার কষ্ট আমার কষ্ট একই। আমি নিশ্চয়ই, আমরা দুই বোনে মিলে আমাদের কষ্ট সামলে নিতে পারবো। তা চলো, আর আমার প্রত্যেকটা ভালোবাসার মানুষকে, যারা প্রথম থেকে এখনও অবধি আমাকে সাথ দিচ্ছ, ভালোবাসা দিচ্ছ, সবাইকে আমার প্রণাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো, টাটা।